মিন্টু, তুই কি আমার কোনো কথাই শুনবি না? তোকে বারবার বারণ করি তুই ওই চেয়ারম্যানের বাড়িতে যাস না, তারপরেও তুই কেন ওই চেয়ারম্যানের বাড়িতে যাস? তুই জানিস না ওই চেয়ারম্যান কেমন? তোর আব্বুকে খুন করেছে ওই চেয়ারম্যান। তোকে এতবার বলার পরেও তুই কেন আমার কথা শুনিস না? আমি আর মানুষের বাড়িতে কাজ করে করে তোকে কতদিন খাওয়াবো এইভাবে বলতো আমাকে? তুই কি কোনো কাজ করতে পারিস না? হ্যাঁ আম্মু, আমি কাজ করতে পারি। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিতে চাচ্ছিলাম। এটার জন্য আমি প্রত্যেক দিন ওই চেয়ারম্যানের বাড়িতে যাই। তুমি প্লিজ আমাকে বাধা দিও না। আমি ওই চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখব ওই বাড়িতে কি চলে। প্রত্যেক দিন এত মানুষ কেন তার বাড়িতে যায়? গ্রামের মানুষ কেন তার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না? অপরিচিত মানুষ কেন তার বাড়ির ভিতরে প্রবেশ করে? তার বাড়িতে অপরিচিত মানুষ প্রবেশ করে কেন, এটা তোর জানার দরকার নেই। তোকে যেটা বলেছি তুই সেটাই কর। তুই কালকে শহরে যাবি, শহরে গিয়ে কাজ করবি এবং প্রত্যেক মাসে মাসে আমাকে টাকা পাঠাবে। আমিও এদিকে কয়েকজনের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে কোনো রকম চালিয়ে যাব। তুই শহরে গিয়ে কাজ করলে আরও ভালো হবে। যতটুকু লেখাপড়া করেছিস ততটুকু দিয়ে আশা করি তুই একটা ভালো কাজ পাবি। ঠিক আছে আম্মু, তবে আমি আজকে শেষবারের মতো ওই চেয়ারম্যানের বাড়িতে যাব। আমিও দেখতে চাই ওই চেয়ারম্যান কি করে তার বাড়িতে। তুমি তাহলে থাকো, আমি গেলাম। যাস না বাবা, যাস না। চেয়ারম্যান ধরতে পারলে প্রচুর অপমান করবে তোকে, সাথে আমাকেও অপমান করবে। তুই চেয়ারম্যানের বাড়িতে যাস না, ফিরে আয় বাবা। মিন্টু তার আম্মুর কোনো কথা না শুনে দৌড়াতে দৌড়াতে চলে আসলো চেয়ারম্যানের বাড়িতে। এসে দেখে কয়েকজন লোক বাড়ির ভিতরে প্রবেশ করছে। এটা দেখে মিন্টু তাড়াতাড়ি করে তাদের সাথেও ভিতরে প্রবেশ করতে যাবে, এমন সময় দারোয়ান মিন্টুকে আটকালো আর বলতে লাগলো, কিরে, তুই এখনো যাস নাই? ওই দিন তো তোকে পুরো এলাকা দৌড়ালাম, এরপরেও তোর শিক্ষা হয়নি। তুই কি যাবি না, নাকি তুইও চাস তোর বাবার মতো তোকেও ওই চেয়ারম্যান খুন করুক? তোর ভালোর জন্য আমি বলতেছি, তুই এখান থেকে চলে যা, না হলে অপমান হবে, সাথে আবার ঘন হবে। তার চাইতে অপমান হওয়ার দরকার নেই, খুন হওয়ার দরকার নেই। তুই বড় হো, এরপরে তুই তোর বাবার প্রতিশোধ নে। চাচা, আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেন। আমি বাড়ির ভিতরে ঢুকে দেখতে চাই ওই চেয়ারম্যান তাদের সাথে কি কথা বলে। আগে তো কখনো এই এলাকায় কখনো অপরিচিত মানুষ আসতো না। এই লোকটা চেয়ারম্যান হওয়ার পর থেকে কেন অপরিচিত মানুষ আমাদের গ্রামে আসে প্রত্যেক দিন? আপনি বলতে পারবেন কিছু? আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকি, ভিতরে যাওয়ার অনুমতি নেই। আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় লোক আছে। দেখ বাবা, তুই ছোট মানুষ, তোকে ভালোই বলতেছি, তুই চলে যা, না হলে কিন্তু তোকে ওই চেয়ারম্যান খুন করবে। মিন্টু দারোয়ানের সাথে কিছুক্ষণ কথাকাটি করার পরেও ভেতরে ঢুকতে দিল না দারোয়ান। এদিকে মিন্টু বাড়ির ভিতরে ঢুকতে না পেরে চলে আসলো তার বন্ধু হান্নানের কাছে। এসে দেখে হান্নান তার আরও কয়েকটা বন্ধুর সাথে মার্বেল খেলছে। হান্নানকে মার্বেল খেলতে দেখে মিন্টু বলতে লাগলো, হান্নান, আমি ওই চেয়ারম্যানের বাড়ির ভিতরে ঢুকতে চাই। বন্ধু, তুই আমাকে একটু সাহায্য করতে পারবি? ওই বাড়িতে কীভাবে ঢুকবো? তুই একটু আমাকে সাহায্য করলে খুব ভালো হবে। মিন্টু, তুই কি জানিস না তোর বাবাকে ওই চেয়ারম্যান খুন করেছে? তারপরেও তুই কেন ওই চেয়ারম্যানের বাড়িতে ঢুকতে চাস? তোর বাবার চূর্ণ বিচূর্ণ লাশ তারা দিয়ে গেছে, তুই কি নিজের চোখে দেখিস নাই? দেখেও কেন তুই আবার ওই বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছিস? আমি তোকে ঢুকতে দিব না। চাচি আমাকে বলে দিয়েছে তোকে যাতে ওই বাড়িতে ঢুকতে না দেই। আমি তোকে ঢুকতে দিব না। বন্ধু, আমি তোকে শেষবারের মতো বলতেছি, তুই প্লিজ আমাকে একবার ওই বাড়ির ভিতরে ঢোকার সুযোগ করে দে। আমি তোকে কথা দিতেছি, আর কোনোদিন ওই বাড়ির ভিতরে প্রবেশ করার কথা তোকে বলবো না। দেখ বন্ধু, তুই যদি বিপদে পড়িস তাহলে কিন্তু আমি তোকে পরে আর সাহায্য করতে পারবো না। কারণ তুই ভালো করেই জানিস ওই চেয়ারম্যানের সাথে আমরা কোনো কথা বললেই ঝগড়া হয়। কিছুদিন আগে আমার আব্বুর মাথা ফাটিয়ে ফেলেছে ওই চেয়ারম্যান, কিন্তু এর কোনো বিচার পাই নাই আমরা। তুই যদি এখন যাস তাহলে তুইও বিচার পাবি না, এমনকি তোকেও সে খুন করবে।
পরবর্তীতে তোর আম্মু একা পড়ে থাকবে। মিন্টু কোনোভাবেই মানতে রাজি হচ্ছে না সে বাড়িতে না যাওয়ার। মিন্টু বারবার বলতেছে সেই বাড়িতে ঢুকবে, এখন যেভাবেই হোক ঢুকবে সে। হান্নানকে অনেকবার বলার পরও হান্নান যখন রাজি হচ্ছিল না, তখন মিন্টু যেই চলে আসতে যাবে, এমন সময় হান্নান বলতে লাগলো, আমি তোকে ওই বাড়ির ভিতরে ঢুকতে দিতে পারি, তবে একটা কথা মনে রাখবি, তুই যদি ওই বাড়িতে বিপদে পড়িস তাহলে কিন্তু আমি তোকে ওই বাড়ির ভিতরে ঢুকে সাহায্য করতে পারবো না। তখন তারা তোকে মারধর করতে পারে, তোর আম্মু ফেরাতে পারবে না। তুই এত চিন্তা করিস না, আমি সব সমাধান করে নেব। একবার ওই বাড়িতে ঢুকে নি, এরপরে দেখব আমি তারা কি কাজ করি। মিন্টু এসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বললে হান্নানকে নিয়ে চলে আসলো চেয়ারম্যানের বাড়ির পেছনে। হান্নান মিন্টুকে ভালোভাবে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসলো এখান থেকে কিছুটা দূরে, কেননা সে জানে মিন্টু এখন ধরা পড়ে যাবে। এই বাড়ির ভিতরে অনেক লোক আছে এখন। মিন্টু আস্তে আস্তে করে চলে আসলো চেয়ারম্যানের রুমের জানালার পাশে। উকিতে দেখতে পেল চেয়ারম্যান এবং আরও কয়েকজন লোক একটা ছোট 11 থেকে 15 বছরের বাচ্চার বুকের ভেতর থেকে সব কিছু খুলে নিয়ে আলাদা জায়গায় রাখতে লাগলো। এদের সাথে আরও কিছু ডাক্তারও আছে। এটা দেখে মিন্টু যেই ঘুরে চলে আসতে যাবে, এমন সময় মিন্টু পড়ে গিয়ে শব্দ করে ফেলল। বাইরে শব্দ হতেই চেয়ারম্যান তাড়াতাড়ি করে বলতে লাগলো, এই বাইরে কে রে? দারোয়ান, দারোয়ান, তাড়াতাড়ি এদিকে আসো, বাইরে দেখো তো কে। দুজন দারুণ তাড়াতাড়ি করে বাড়ির পিছনে এসে দেখে মিন্টু পালিয়ে যাচ্ছে। এটা দেখে দুজন দারোয়ান মিন্টুকে ধরে ফেলল। মিন্টুকে ধরার পর অনেক মারধর করতে লাগলো। মারধর করতে করতে শরীর থেকে রক্ত বের করে ফেলেছে। এদিকে মিন্টুর মুখ থেকে রক্ত পড়ছে। এমন সময় চেয়ারম্যান বলতে লাগলো, এই, তোর বাপকে আমি খুন করেছি, এটুকু তুই বিশ্বাস করতে পারলি না। এখন দেখলি তো আমি কয়টা ছেলে মেয়ের বুকের ভিতর থেকে সবকিছু খুলে নিয়েছি। এখন আমি তোর বুকের ভিতর থেকে সবকিছু খুলে নেব। তুই যেহেতু আমাদের সবকিছু দেখে ফেলেছিস, তাহলে এখন তোকে মেরে ফেলতেই হবে। তোকে যদি আমরা মেরে না ফেলি, তাহলে তুই সবাইকে বলে দিবি। চেয়ারম্যান সাহেব, আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো আপনার বাড়িতে প্রবেশ করব না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার 2টা পায়ে পড়তেছি, এবার মতো মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন। তোকে তো কোনোভাবেই ছাড়বো না, তুই আমার সব কাজ দেখে ফেলেছিস। এখন যদি তুই সবাইকে বলে দিস, তাহলে তো সবাই আমার বাড়িতে এসে আমার উপরে অ্যাটাক করবে। এটার জন্য আমি তোকে মেরে ফেলবো। চেয়ারম্যান যেই তার কোমর থেকে পিস্তলটা বের করতে যাবে, এমন সময় তার বাড়ির ভিতরে প্রবেশ করলো এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। তাদেরকে দেখে পিস্তলটা বের না করে আবারও রেখে দিল। এমন সময় মিন্টুর আম্মু মিন্টুর কাছে এসে মিন্টুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিন্টুর কান্না দেখে এলাকার মানুষগুলো বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব, ছেলেটাকে ছেড়ে দেন। এই ছেলেটা ছাড়া এই মহিলার আর কেউ নেই। আপনার বাড়িতে ঢুকেছিল চুরি করার জন্য, এইবারের মতো আপনি মাফ করে দেন। মাফ করতে পারি, তবে তারা দুইজন আমার পা ধরে মাফ চাইতে হবে। আর আপনাকে বলতেছি, আপনি যদি আপনার ছেলেকে এই গ্রাম থেকে বের না করে দেন, তাহলে আমি আপনার ছেলে আরো অনেক বড় ক্ষতি করে ফেলবো। আশা করি আপনার স্বামীর কি অবস্থা হয়েছিল এটা অবশ্য আপনি জানেন। যদি না জেনে থাকেন, তাহলে আপনার ছেলের অবস্থা সেই রকম করে আশা করি পরে জানতে পারবেন। না চেয়ারম্যান সাহেব, এমনটা করবে না। আমার ছেলে খুবই ছোট, প্লিজ এইবারের মতো আমার ছেলেটাকে মাফ করে দেন। আমার ছেলে আর কখনোই আপনার কাছে আসবে না, এমনকি আপনার বাড়ির সামনেও আসবে না। আমি আমার ছেলেকে ঢাকা পাঠিয়ে দিব। এই বলে মিন্টুর আম্মু এবং মিন্টু চেয়ারম্যানের পা ধরে মাফ চেয়ে ওইখান থেকে চলে আসলো মিন্টুদের বাসায়। মিন্টুর আম্মু মিন্টুর গালে 2টা চড় মেরে বলতে লাগলো, মিন্টু, তোকে আমি কতবার বলেছিলাম ওই বাড়িতে যাস না, তারপরেও কেন তুই ওই বাড়িতে গেলি? এখন দেখলে তো তোর শরীরের অবস্থা তারা কি করেছে। আমি যদি ঠিক টাইমে না যাইতাম, তাহলে তো অবশ্যই সে তোকে মেরে ফেলতো। তুই কেন ওই বাড়িতে গিয়েছিলি? তোকে না বারণ করেছি ওই বাড়িতে না যাওয়ার জন্য, তারপরেও কেন তুই ওই বাড়িতে যাস? আম্মু, ওই বাড়িতে তারা জানো কি করে? ছেলে মেয়ে ধরে নিয়ে এসে তাদের পেটের সব কিছু কেটে রেখে দেয়, হয়তো এই সব কিছু বাজারে বিক্রি করে।
আমি এতটা শিওর দিয়ে বলতে পারতেছি না তারা এই সব কিছু কি করে। আমার যতটুকু চিন্তাধারা আছে আমি আমার চিন্তাধারা দিয়ে বললাম তারা এই কাজ হয়তো করতে পারে। মিন্টু এসব কথাবার্তা বলছে। মিন্টুর সব কথা শুনে মিন্টুর আম্মু চুপ করে রইল। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর মিন্টুর বাড়ির ভিতরে প্রবেশ করলো মিন্টু স্যার। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি নাকি ওই চেয়ারম্যানের বাড়ির ভিতরে প্রবেশ করেছিলে? সত্যি করে বলো তো, ওই চেয়ারম্যানের বাড়িতে কি এমন হচ্ছে যে এত মানুষ তার বাড়িতে আসতেছে প্রত্যেক? স্যার, চেয়ারম্যানের বাড়িতে তেমন কিছুই হয় না। তারা কি নিয়ে যেন আলোচনা করতেছে, হয়তো আমাদের গ্রামের রাস্তা হবে এটা নিয়ে হয়তো আলোচনা করতেছে, তার জন্যই আর কি এরকম হচ্ছে। মিন্টু স্যার বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো। এদিকে মিন্টুর আম্মু মিন্টুকে সবকিছু রেডি করে দিল আর বলতে লাগলো, সব কিছু রেডি করে দিয়েছি, ঢাকায় গিয়ে যে কোনো কিছু একটা কাজ করে নিবি। আর ওই নিয়ে রহমতের দোকানে ফোন নাম্বার যদি প্রয়োজন হয় তাহলে ফোন দিস আমাকে, আর যদি কিছু লাগে তাহলে অবশ্যই জানাবি ওই নম্বরে ফোন দিয়ে। আম্মু, তোমাকে এখানে একা ফেলে আমি যেতে পারবো না, তুমিও চলো আমার সাথে। তুমি থাকলে আমার জন্য আরও বেশি ভালো হবে। আমি যেতে পারবো না রে, যদি যেতে পারতাম তাহলে তোকে নিয়ে কবে চলে যেতাম। তোর আব্বু বলে গিয়েছে আমি যাতে এই বাড়ি ছেড়ে কোথাও না যাই, এই বাড়িতে থাকার জন্য বলে গিয়েছে, তার জন্যই তো আমি কোথাও যেতে পারি না, না হলে তো আমি তোর সাথেই চলেই যেতাম এখন। মিন্টু তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার বন্ধুর কাছে। হান্নান বসে আছে মিন্টুর অপেক্ষায়। মিন্টুকে দেখে হান্নান বলতে লাগলো, বন্ধু, তুই চলে যাচ্ছিস? তোকে খুব মিস করবো রে। তোকে বারবার বারণ করার পরেও তুই ওই বাড়িতে গিয়েছিস। এখন দেখলি তোকে গ্রাম থেকে তাড়িয়ে দিতেছে। তুই কি আবারও ফিরে আসবি গ্রামে? অবশ্যই ফিরে আসবো হান্নান, আমার অপেক্ষায় থাকিস। আর একটা কথা, আম্মু এখানেই থাকবে, আম্মুর দেখাশোনা করিস। একমাত্র তুই ছাড়া আমার এই গ্রামে আর কোনো বন্ধু নেই। তুই আমার সব বিপদে আপদে সাহায্য করেছিস। আমি যতদিন না ফিরবো ততদিন তুই আম্মুর একটু দেখাশোনা করিস। কবে ফিরবি বন্ধু? একটু বলতে পারি? তোকে খুব মিস করবো রে। জানি না রে, আল্লাহ যেদিন ভাগ্যে লিখে রাখবে ওই দিন আমি অবশ্যই ফিরবো। আমার জন্য অপেক্ষা করিস। এখন তাহলে গেলাম আমি। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাস কাউন্টারে। একটা বাসে উঠে পড়ল। চিরচেনা গ্রাম থেকে পালিয়ে দিতেছে অন্য আরেকটা শহরে। মিন্টুর খুব কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারতেছে না। মুখে এবং শরীরের সব জায়গায় ব্যথা। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার গাড়িটা ছেড়ে দিল। এদিকে মিন্টু বসে আছে আর মনে মনে বলছে, আমি যদি বেঁচে থাকি তাহলে ওই চেয়ারম্যানের একদিন না একদিন বিচার করেই ছাড়বো। আল্লাহ যাতে আমাকে বাঁচিয়ে রাখে, ওই চেয়ারম্যানের যাতে আমি একটা শাস্তি দিতে পারি। সে আমার বাবাকে খুন করেছে, এমনকি প্রত্যেক দিন মানুষের কিডনি এবং অন্যান্য সব কিছু খুলে রেখে দিতেছে। আমি তো তাদেরকে ছাড়বই না, সবগুলোকে দেখে নিব আমি। এইসব কথা চিন্তা ভাবনা করতেছে মিন্টু। দীর্ঘ 5 ঘন্টা পর চলে আসলো ঢাকা গুলিস্তান। বাস থেকে নেমে চারিদিকে তাকাচ্ছে। আশেপাশে শুধু বাস আর রিক্সা, অন্য কোনো গাড়ি দেখাই যাচ্ছে না। মিন্টু এক পাশে দাঁড়িয়ে রইল। এমন সময় একটা রিক্সাওয়ালা এসে বলতে লাগলো, কি ছোট মিয়া, কোথায় যাবে? কোথাও যাব না, এখানে আমি নতুন এসেছি, মাথা গোঁজার ঠাঁই পেলে খুবই খুশি হব, তাই আর কি দেখতেছি কোথায় যাওয়া যায়। ও আচ্ছা, তোমার মতো ছেলে মেয়েদের তো ওই রেলওয়ে স্টেশনে থাকার দরকার, ওখানেই থাকো, তোমাদের জন্য খুবই ভালো হবে। ওই যে একটা বাস যাচ্ছে, ওই বাসে করে চলে যেও। মিন্টু তাড়াতাড়ি করে ওই বাসে করে চলে আসলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভেতরে প্রবেশ করলেই আশেপাশে ঘোরাঘুরি করে দেখতেছে প্রচুর মানুষ, আর ট্রেনগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে। মিন্টু একপাশে বসে মনে মনে বলতে লাগলো, এখন আমি কি করব? এখন তো কোনো কিছু করা যাবে না। এখানে তো আমার পরিচিত কেউ নেই যে আমাকে সাহায্য করবে কোনো কিছু কাজ করতে। মিন্টু এসব কথা বলতেছে এমন সময় একটা ছেলে এসে মিন্টুকে বলতে লাগলো, এই ছেলে, তুমি কে?
আর এখানে কি করতে এসেছো? তোমাকে তো আগে কখনো দেখি নাই। এখানে আজকে নতুন এসেছো নাকি? হ্যাঁ, আমি নতুন এসেছি। আচ্ছা, এই স্টেশনে নাকি সবাই থাকে? আমার কি থাকার ব্যবস্থা করে দিতে পারবে? এখানে থাকলে টাকা দিতে হবে। টাকা দিতে পারবে? আমাকে যদি দিতে পারো তাহলে আমি তোকে থাকার ব্যবস্থা করে দেব, তাও আবার আমার সাথে। কত টাকা দিতে হবে? আমার কাছে এত টাকা পয়সা নেই। আম্মু শুধু 500 টাকা দিয়ে দিয়েছিল। ওই 500 টাকা দিয়ে আমি এখানে এসেছি। বাকি 300 টাকা আমার কাছে রয়ে গেছে। ওইখানে থেকে আমাকে 200 টাকা দিতে, তাহলে আমি তোকে জায়গায় ব্যবস্থা করে দেব। আর যদি 200 টাকা না দিতে পারিস তাহলে আমি জায়গায় ব্যবস্থা করে দিতে পারবো না। মিন্টু শামিউলকে টাকা দিতেই শামিউলকে নিয়ে চলে আসলো একটা পুরনো ইঞ্জিনের কাছে। উপরে একটা জায়গা দেখিয়ে দিয়ে বলতে লাগলো, এই যে আজ থেকে তুই এইখানে থাকবি। কেউ যদি কিছু বলে তাহলে বলবি সামিউল ভাই এখানে পাঠিয়েছে, আর কাউকে টাকা দেওয়ার দরকার নেই। তুই এখানে থাক, সন্ধ্যায় তোর সাথে আমি দেখা করব। এখন তাহলে যাই। শামিউল এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু বসে আছে, খুব ক্ষুধা লাগছে তার। কি করবে বুঝে উঠতে পারছে না। তার ব্যাগ রেখে ওইখান থেকে চলে আসলো বাইরে। একটা দোকান থেকে রুটি নিয়ে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে আবারও চলে আসলো সেই জায়গায়। এসে দেখে তার ব্যাগ নেই। মিন্টু তার ব্যাগপত্র খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর হঠাৎ একটা ছেলের হাতে ব্যাগ দেখতে পেল। এটা দেখে মিন্টু চলে আসলো সেই ছেলেটার কাছে, আর তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ভাই, আমার ব্যাগটা দেন। আপনি আমার ব্যাগ নিয়েছেন কেন? আমি ওই জায়গায় রেখেছি। সামিউল ভাই আমাকে ওই জায়গাটা দেখিয়ে দিয়ে গেছি। সামিউল তোকে ওই জায়গায় দেখিয়ে দিয়ে গেছে? সে তো আমাকে বলে নাই কিছু। এই নে তোর ব্যাগ। যেখানে ব্যাগ রাখা ছিল সেখানে চলে যাওয়া। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমার মতো আরও কিছু টুকাই আছে, তারা কিন্তু তোর উপরে অ্যাটাক করতে পারে। তুই কিন্তু তাদেরকে কোনো কিছুই বলবি না, চুপচাপ শুয়ে থাকবি। আর যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি যে সামিউল সব কিছু জানে। মিন্টু মাথা নেড়ে ওইখান থেকে চলে আসলো সেই ইঞ্জিনের কাছে। চুপচাপ এক জায়গায় বসে আছে। দেখতে দেখতে রাত হয়ে গেল। মিন্টু তার ব্যাগটা ভালোভাবে লুকিয়ে রেখে চলে আসলো আবারও বাইরে। তার কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে মিন্টু বসে আছে। এমন সময় শামিউল আসলো। মিন্টুকে দেখে বলতে লাগলো, কি রে, তুই এখানে এসেছিস? জানিস এই জায়গাটা যে ভালো না। এবার এই স্টেশনে যে চলে আসে তাকে আর কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। তোকে তো দেখে মনে হচ্ছে তুই ভালো ঘরের ছেলে। এখানে এসেছিস কেন? অনেক লম্বা কাহিনী, বলতে বলতে রাত পার হয়ে যাবে, এরপরও বলা শেষ হবে না। আপনি যদি শুনতে চান তাহলে অবশ্যই বলবো, তবে আমার একটা কাজের ব্যবস্থা করে দিলে খুবই ভালো হবে। আচ্ছা, কালকে কাজের ব্যবস্থা করে দেব। এখন তুই বল, কেন এই জায়গায় এসেছিস? তোর আসল উদ্দেশ্য কি? আমাকে সব কিছুই খুলে বল। তোর সাথে কি কি হয়েছে? মিন্টু শামিউলকে সবকিছু খুলে বলতেই শামিউল বুঝে গেল আর বলতে লাগলো, এখন সবাই টাকাটাই চিনে রে, কেউ কাউকে সাহায্য করার মতো নেই। তবে তুই আমার কাছে এসেছিস, আমি তোকে ফেলে দেব না। আমি যথাসম্ভব চেষ্টা করব তোর ভালো একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি খোঁজ খবর নিয়ে দেখব, যদি এমন কোনো পরিচিত লোক থাকে তাহলে তার সাথে তোকে পাঠিয়ে দেব। সে তোকে ভালো একজন অফিসার বানিয়ে এরপরে আবারও পাঠিয়ে দেবে তোর গ্রামে। আমার এমন একজন পরিচিত ছিল, কিন্তু সে এখন কোথায় আছে তা জানি না। তবে আশা করি তুই যেহেতু এসেছিস তাকে খুঁজে বের করতে হবে আমার। শামিউল এইসব কথাবার্তা বলতেছে। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। দুজন পাশাপাশি শুয়ে আছে। এদিকে মিন্টু হঠাৎ কয়েকজন বাজে ছেলের চেঁচামেচি শুনতে পেল। মিন্টু শামিউলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সামিউল ভাই, ওরা এইভাবে চেঁচামেচি করতেছে কেন? আপনি তাদেরকে কিছু বলতে পারেন না নাকি? না, তাদেরকে কিছু বলার দরকার নেই আমার, কারণ তারা অন্য গ্রুপের। এটার জন্য আমি তাদেরকে কিছু বলি না। তারা তাদের মতো চলুক, আমি আমার মতো চলি। ও আচ্ছা। মিন্টু এসব কথাবার্তা বলতেছে শামিউলের সাথে।
এমন সময় একজন ভদ্রলোকের চিৎকার শুনতে পেল মিন্টু। তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে বের হয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেল কয়েকজন লোকেরা লোকটাকে মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এটা দেখে মিন্টু শামিউলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সামিউল ভাই, ওই দেখেন একটা লোক পড়ে আছে, চলেন তাকে গিয়ে আমি সাহায্য করি, নাহলে তো সে মারা যাবে। তাদের মতো কিছু লোকের মরে যাওয়ার দরকার। তারা প্রচুর অত্যাচার করে আমাদের উপরে, এটার জন্যই তাদের এরকম শাস্তি হচ্ছে। তবে তুই যেহেতু বলতেছিস, তাহলে চল গিয়ে দেখি। বেঁচে থাকলে তো তাকে বাঁচাবো, আর মরে গেলে তো তাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। এই বলে শামিউল আর মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো লোকটার কাছে। এসে দেখে লোকটার এখনো শ্বাস চলছে। শামিউল আর আরো কয়েকজন ছেলেপেলেকে ডেকে তাড়াতাড়ি করে লোকটাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তার লোকটাকে দেখে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। এইদিকে শামিউল মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, এখন চল। এখানে যদি থাকি তাহলে আমাদের জন্য সমস্যা হবে, কারণ পরে তারা বলবে আমরা ওই লোকটাকে খুন করেছি। এত ঝামেলার দরকার নেই, এখান থেকে কেটে পড়ি। যদি লোকটা সুস্থ হয়ে যায় তাহলে তার বাড়ির লোকদের ফোন দিয়ে জানাতে পারবো। কিন্তু ডাক্তার তো বলেছে একজনকে বাইরে থাকতে। আপনারা চলে যান, আমি বাইরে দাঁড়িয়ে থাকি। সমস্যা হলে আমারই হোক, কারণ আমি একজন সমস্যার লোক, সবাই আমাকে তাড়িয়ে দেয়। তুই কেন বলতেছিস না? এই লোকটা হয়তো বড় কোনো অফিসার, কারণ দেখলে না ডাক্তার সাহেব কিভাবে তাড়াতাড়ি করে তাকে নিয়ে গেছে। আর লোকটার গায়ে কেমন যেন চেনা চেনা জ্যাকেট পরা। তোকে ভালোর জন্য বলতেছি, তুই যদি যেতে চাস তাহলে আমার সাথে আসতে পারিস, আর যদি না যেতে চাস তাহলে থাক। আপনি চলে যান, আমি এখানে আছি। ডাক্তার যেহেতু বলেছে থাকার জন্য, আমি এখানে থাকবো। শামিউল চলে আসলো নিচে। যে চলে যেতে যাবে এমন সময় কি যেন মনে করে আবারও চলে আসলো উপরে। মিন্টু আর কিছু বলল না। দুজন একসাথে বসে আছে। এমন সময় ডাক্তার বের হলো। মিন্টু এবং শামিউল ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার, ওনার কি অবস্থা? উনি কি মারা গেছে নাকি এখনো বেঁচে আছে? উনি এখনো বেঁচে আছে, আর তোমরা ওনাকে নিয়ে এসেছো, একদম ভালো হয়ে যাবে। তোমরা হয়তো জানো না উনি কে। কে ডাক্তার উনি? আমাদেরকে একটু বলবেন? উনি হচ্ছে একজন সিবিআই অফিসার। ওনাকে সবাই চেনে, কিন্তু এখন উনি এখন রিটার্নিংয়ে আছে। ওনার ওপর হামলা হয়েছে, ভাবতেই পারছি না। আমাদের কোনো সমস্যা হবে না তো ডাক্তার? যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে বলেন, আমরা চলে যাইতেছি। আমরা চাই না কোনো ঝামেলায় জড়াতে। কোনো সমস্যা হবে না, তোমরা সাথে থেকো। এখন আমি তার পরিবারকে খবর দিচ্ছি, তারা আসলে এরপর না হয় চলে যাবে তোমরা। এই বলে ডাক্তার চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে মিন্টু আর শামিউলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদের দুজনকে বলেছে এখানে বসার জন্য, তোমরা কোথাও যাবে না। কিন্তু কোথাও গেলে পরে তোমাদেরকে কিন্তু ওরা ধরে আনবে। তোমরা এখানে বসে থাকো। তোমরা যদি এখন থেকে চলে যাও তাহলে তোমাদের ধরতে তাদের বেশিক্ষণ সময় লাগবে না। ডাক্তারের কথা শুনে শামিউল কিছুটা ভয় পেয়ে গেল। ডাক্তার চলে যেতেই শামিউল মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমি তোকে বলেছিলাম না এখান থেকে চলে যাই? এখন দেখলি তো একটা বিপদে পড়ে গেলাম। তুই থাক তাহলে, এখানে আমি চলে যাই। এখানে থাকলে আমার বিপদ হবে। এই বলে শামিউল ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল হাসপাতালের বাইরে। মিন্টু ভয় না পেয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টু দেখতে পেল কয়েকজন লোক এইদিকে আসছে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে সবাই, কারণ অপারেশন অনেক আগেই হয়ে গেছে, কিন্তু এখনও বাইরে বের করেনি। ডাক্তারকে দেখে একজন ভদ্রমহিলা বলতে লাগলো, এই ছেলে, তুমি কি আমার স্বামীকে বাঁচিয়েছো? তোমার নাম কি মিন্টু? হ্যাঁ, আমরা আপনার স্বামীকে বাঁচিয়েছি। আপনার স্বামীকে কয়েকজন গুন্ডা খুন করে রেখে চলে গিয়েছিল, পরে আমরা ধরাধরি করে নিয়ে চলে এসেছি এই হাসপাতালে। আপনারা থাকেন তাহলে, ডাক্তার তো আছে। আমরা এখন চলে যাই। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুমি আজকে থেকে আমাদের সাথেই থাকবে। উনি অসুস্থ হোক, এরপরে তোমার ব্যবস্থা করব। তুমি এখন এখানে বসে থাকো, কোথাও যাবে না কিন্তু।
এই বলে শিরিন এবং আরও কয়েকজন লোক চলে আসলো অপারেশন থিয়েটারের ভিতরে। এসে দেখে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার সব কিছু বুঝিয়ে দিয়ে পাশের কেবিনে নিয়ে চলে আসলো লোকটাকে। সবাই বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর শিরিন মিন্টুর কাছে চলে আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি তো মনে হয় কিছু খাও নাই। এই নাও, টাকার নিচে গিয়ে খাবার কিনে খেয়ে আসো। আবার উপরে তোমাকে বলতেছি, তুমি কিন্তু কোথাও যাবে না। তোমার সকল দায়িত্ব আমরা নিব। মিন্টু মাথা নাড়িয়ে টাকাটা নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে আবারও উপরে চলে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একজন নার্স এসে বলতে লাগলো, স্যারের জ্ঞান ফিরেছে, আপনারা কেউ চাইলে দেখা করতে পারেন, তবে কথা বলতে পারবেন না তার সাথে। কথা বলতে গেলে তার বুকে ব্যথা উঠবে, তখন কিন্তু সমস্যা হবে। নার্সের কথা শুনে ওই লোকটার স্ত্রী চলে আসলো কেবিনের ভিতরে। লোকটার স্ত্রী পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেছে। এমন সময় হাসিব বলতে লাগলো, আমাকে এখানে কে নিয়ে এসেছে আমি তাকে দেখতে চাই। কে তোমার ব্যক্তি যে আমাকে এখানে নিয়ে এসেছে? তারা তো আমাকে মেরেই ফেলেছিল, কিন্তু আমাকে এখানে নিয়ে এসে কে বাঁচিয়ে দিয়েছে? একটু তাকে ডাক দাও, আমি তার সাথে কথা বলবো। ছেলেটা এখানেই আছে, আমি তাকে এখানে রেখে দিয়েছি। বলেছে যে তার সকল দায়িত্ব আমরা নিব। ছেলেটা বাহিরে বসে আছে, তুমি একটু শান্ত হও। কিছুক্ষণ পর ছেলেটাকে পাঠাচ্ছি। ছেলেটা দেখতে মনে হচ্ছে খুবই ভদ্র, কিন্তু সে কোথায় থেকে এসেছে এসব তো আমি জিজ্ঞেস করি নাই। তুমি না হয় জিজ্ঞেস করে নিও। ছেলেটাকে দিয়ে যে কোনো কিছু কাজ করাতে পারবে। ওই ছেলেটার মধ্যে হয়তো সেই শক্তিটা আছে। দুজন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর শিরিন চলে আসলো বাইরে। এসে দেখে মিন্টু আবারও সেই জায়গায় বসে আছে, দেওয়ালের সাথে হেলান দিয়ে, চোখ দুইটা বন্ধ করে। মহিলাটা মিন্টুর পাশে এসে বসে বলতে লাগলো, এই ছেলে তোমাকে ভিতরে যেতে বলেছে, তুমি ভিতরে যাও, গিয়ে কথাবার্তা বলো, তবে আস্তে ধীরে কথাবার্তা বলবে। মিন্টু চলে আসলো ভিতরে। এসে দেখে হাসিব শুয়ে আছে। মিন্টু চেয়ারে গিয়ে বসে পড়তেই হাসিব মিন্টুর দিকে তাকালো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, তুমি আমাকে বাঁচিয়েছো, তোমায় অনেক ধন্যবাদ। তুমি আমার বাসায় থাকবে, কাজ করবে, এবং আমি তোমাকে ভালো একটা চাকরি দেব কয়েক বছর পর। করতে পারবে? হ্যাঁ স্যার, করতে পারবো। তবে আমার লেখাপড়া খুবই কম। আমাকে যদি একটু লেখাপড়ার সুযোগ করে দিতেন তাহলে আমি লেখাপড়া করতে পারতাম, সাথে আপনার বাড়ির সকল কাজ এবং অন্যান্য কাজগুলোও করে দিতে পারতাম। মিন্টু এসব কথাবার্তা বলতেছে। এদিকে হাসি টেবিলের ওপর থেকে তার ফোনটা নিয়ে ফোন দিল একটা নাম্বারে। বেশ কিছুক্ষণ পর দুজন লোক আসলো। হাসিব সবকিছু বুঝিয়ে দিতেই মিন্টু চলে আসলো এখান থেকে বাইরে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল এক সপ্তাহ। শামিউল আর হাসপাতালে যায়নি মিন্টুকে দেখার জন্য। এদিকে মিন্টু এমন সময় স্টেশনে এসে শামিউলকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। মিন্টু পড়ালেখার পাশাপাশি নানান কাজ শিখতেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু বসে আছে। এমন সময় হাসিব বলতে লাগলো, মিন্টু, তোমার তো লেখাপড়া চলছে, এই পড়ালেখা দিয়ে তুমি খুব সামনে এগিয়ে যেতে পারবে। তোমাকে কিছু জিনিস দিচ্ছি, এই জিনিসগুলো তুমি খুব সাবধানে রেখো। ঠিক আছে, তবে এমন কোনো জিনিস দিয়েন না যে জিনিসটা আমি রাখতে পারবো না। আর আমাকে কি কাজ দিবেন বলেন, আমি কাজটা করে দিতেছি। কাজটা সহজে হবে না, এই কাজগুলো খুবই কঠিন। তুমি হয়তো আগে কখনো এই কাজ করো নাই, তার জন্য তোমাকে আগে থেকেই বলে রাখছি কিভাবে কি করতে হবে। এখানে এসে বসো, আমি তোমাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কোথায় কি করতে হবে। হাসিব মিন্টুকে হাতে কলমে সবকিছু শিখিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ শিখিয়ে দেওয়ার পর মিন্টু আস্তে আস্তে সবকিছু শিখতে লাগলো। সবকিছু শেখা শেষ হয়ে যেতেই মিন্টু হাসিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি তো এমনিতে সব কিছু পারি, কিন্তু কীভাবে কি করব ওইটা তো জানি না। আগে কখনো এরকম মিশন করি নাই। আপনি প্লিজ আমাকে এমন কোনো মিশনে পাঠাবেন না আমার যাতে কষ্ট হয় আর আমি ওইখানে মৃত্যুবরণ করি। মিন্টু, তুমি কখনো চিন্তা করো না। তুমি সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে যে এই কাজটা তুমি করতে পারবে। এই বিশ্বাসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি সব কাজ কমপ্লিট করতে পারবে। কেউ তোমাকে আটকাতে পারবে না, এটা শুধু মনে রাখবে। হ্যাঁ স্যার, আমি সবসময় এই জিনিসটা আমার মনে রাখি।
আল্লাহর রহমতে সামনের দিকেও এই জিনিসটাই মনে রাখবো। মিন্টু হাসিবের কথা মতো কাজ করতে লাগলো। কাজ করতে করতে কেটে গেল প্রায় 7 বছর। মিন্টু একা একা সব মিশন কমপ্লিট করত। মিন্টুর সাথে কাউকে দেওয়া হতো না। রাতে মিন্টু আর হাসিব খাওয়া দাওয়া করছে, এমন সময় হাসিব মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু দীর্ঘ 7 বছর তো একা একা মিশন কমপ্লিট করেছে। আমি চাচ্ছিলাম কি যতদিন বেঁচে থাকি ততদিন তোমাকে ভালো একটা পজিশন দিয়ে এরপরে আমি মৃত্যুবরণ করতে। আমি কালকে সকালে 10টার দিকে তোমাকে নিয়ে সিবিআই অফিসে যাব, যেখানে এখন পর্যন্ত কেউ ঢুকতেই পারেনি। একমাত্র আমার হাত ধরে 2জন মানুষ প্রবেশ করবে। একজন আগে প্রবেশ করেছে, আরেকজন হচ্ছে তুমি। সব সময় একটা জিনিস মাথায় রাখবে, একটা কেস যখন তোমার হাতে পড়বে ওই কেস আগে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পর যখন দেখবে যে এই কাজটা তোমার দ্বারা একা করা সম্ভব, তাহলে তুমি একা করবে। আর যদি দেখো তোমার দ্বারা এই কাজটা করা সম্ভব না, তাহলে তুমি তোমার টিম থেকে একজন লোক নেবে। স্যার, আমি চাচ্ছিলাম কি আমাকে যেইভাবে ট্রেনিং দেওয়ানো হয়েছিল আমি আরও কয়েকজন লোককে এইখানে অ্যাড করে তাদেরকেও কাজে লাগিয়ে দিব ভেবেছিলাম, কিন্তু আপনি মানা করেছিলেন এই কাজটা না করতে, তাই আর করি নাই। মিন্টু এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর খাবার খেয়ে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে। আজকে প্রায় 7 বছর হয়ে গেছে। গ্রামে একবারও যায়নি, শুধু ফোনে তার মায়ের সাথে কথা বলেছে এবং টাকা দিয়েছে। মিন্টু চোখ বন্ধ করতেই তার সামনে ভেসে ওঠে তার বাবার মুখ। আব্বু, তোমাকে যারা খুন করেছে তাদেরকে তো আমি কখনোই ছেড়ে দিব না। আমি আরও কিছুদিনের অপেক্ষায় আছি। আল্লাহ যেই দিন আমাকে এই অপেক্ষা থেকে মুক্তি দিবে সেই দিন আমি এর বিচার করেই ছাড়ব। এই জগতে ভালো মানুষের দাম নেই, তাই ভালো মানুষকে সবাই অবহেলা করি। আমাকে হাসিব স্যার সব কিছু শিখিয়েছে। আমি মনে করি যে হাসিব স্যার আমার জন্য বেস্ট। তিনি যা বলতেছে আমি তাই করতেছি। মিন্টু মনে মনে এইসব কথা চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় হাসিব নিচে নামলো। বড় একটা জ্যাকেট পরে এসেছে। আগে কখনো এইরকম জ্যাকেট মিন্টু দেখেনি। হাসিব সাহেব মিন্টুর সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, মিন্টু চলো, তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। আজকের পর থেকে আমার কর্তব্য শেষ হয়ে যাবে। আমি একটা যোগ্য লোকের ব্যবস্থা করছি, যদিও যোগ্য লোকটা হচ্ছে তুমি। মিন্টু হাসিব সাহেবের সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হাসিব সাহেবের সাথে চলে আসলো একটা বড় বিল্ডিং এর সামনে। আশেপাশে তাকিয়ে দেখে কোনো অফিস নেই। এটা দেখে মিন্টু বলতে লাগলো, কি ব্যাপার হাসিব স্যার, এখানে তো কোনো অফিস নেই, তাহলে আপনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন কেন? আর আগে তো কখনো এই জায়গায় আসি নাই। আপনি তো আমাকে বিভিন্ন অফিসে নিয়ে যাইতেন, আজকে এইখানে কেন? আজকে এখানে নিয়ে এসেছি কারণটা হচ্ছে তুমি ভেতরে গেলেই বুঝতে পারবে। আর এটাও আমাদের এই অফিস হয়তো সামনে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে গেলে অবশ্যই দেখা যাবে। মিন্টু আর হাসিব চলে আসলো ভিতরে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছে। প্রায় অনেকক্ষণ এইভাবে নামার পর একটা জায়গায় এসে পৌঁছালো। এখানে একটা দরজা আছে। হাসিব তার আঙুলের ফিঙ্গার দিতেই দরজাটা খুলে গেল। বেশ কিছুক্ষণ পর হাসিব আরও কয়েকটা দরজা খুলে মিন্টুকে নিয়ে চলে আসলো ভিতরে। এসে দেখে প্রায় অনেকজন লোক দাঁড়িয়ে আছে একসাথে। হাসিবকে আসতে দেখে সবাই সালাম দিল। সালাম দেওয়া শেষ করে হাসিব বলতে লাগলো, এতদিন না তোমাকে বলেছিলাম আমার একজন ভালো কমান্ডার আছে, যাকে আমি 7 বছর ধরে বিভিন্ন কাজে লাগিয়েছি। এটাই হচ্ছে সেই কমান্ডার। আমি আমার জায়গাটা তাকে দিতে চাই। তোমরা তো জানো আমি অবসরপ্রাপ্ত একজন অফিসার, কিন্তু আমার চেয়ারে এখন পর্যন্ত কেউ নেই। সবাই আমাকে শ্রদ্ধা করো, তাই এখন আমার চেয়ার খালি আছে। তোমরা নিজেরাই বলছো যে যোগ্য একজন অফিসার পাইলে আমি নিজে এসে বসিয়ে দিতাম। আমি একজন যোগ্য অফিসার পেয়েছি, তাকেই নিয়ে আসছি। ভালো করেছেন স্যার, আমরাও আপনার অপেক্ষা করছিলাম। আমরাও দেখতে চেয়েছিলাম যে আপনি কেমন অফিসার নিয়ে আসেন। আজকে আমরা দেখলাম বেশ ভালোই অফিসারটা। তার নামে অনেকটা রেকর্ড আছে আমাদের কাছে। সে একাই নাকি অনেকগুলো মিশন কমপ্লিট করেছে, তাও আবার আপনারা আদেশ অনুযায়ী। হ্যাঁ,
আমার আদেশ অনুযায়ী সে অনেকগুলো মিশন কমপ্লিট করেছে। আমি অনেক খুশি হয়েছি তার মিশনগুলো দেখে। তবে এখানে আরও কিছু কথা আছে। কথাগুলো হচ্ছে, তাকে তো আমি আমার চেয়ারে বসাবো, তবে তোমরা এখন যেভাবে কাজকর্ম করছো সেভাবে কাজকর্ম করবে, কেউ কারো কাজে বাধা দিবে না। মিন্টু যদি বড় কোনো মিশন থাকে তাহলে সবার সাথে আলোচনা করে তারপর তুমি সিদ্ধান্ত নেবে, এর আগে তুমি সিদ্ধান্ত নিবে না। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে করতে রাজি আছি। তবে স্যার, আমি আপনাকে তো কিছু কথা বলেছিলাম, আমি নিশ্চয়ই ওই গ্রামে যাব একদিন না একদিন। এরপরে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিবই। অবশ্যই নিতে পারবে তুমি, হয়তো তাড়াতাড়ি তোমার আশাও পূর্ণ হবে, দোয়া করি। এখন তাহলে আমি যাই, আবার কবে তোমার সাথে দেখা হবে তা কোনো শিওর নেই। তো তোমরা সবাই থাকো, তাহলে আমি গেলাম, কেমন? এই বলে হাসিব চলে গেল ওইখান থেকে। এদিকে মিন্টু সবার সাথে পরিচয় হয়ে নিল। বেশ কিছুক্ষণ পরিচয় হওয়ার পর চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে পুরো কেবিনটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছে। বেশ কিছুক্ষণ এইভাবে ঘুরে ঘুরে দেখার পর মিন্টু মনে মনে বলতে লাগলো, আমি আমার স্বপ্নগুলো পূর্ণ করেই ছাড়ব, সবাইকে দেখিয়ে দেব ওই চেয়ারম্যান কি কি করে। এইসব চিন্তাভাবনা করতে করতে রাত হয়ে গেল। পরের দিন নতুন একটা মিশনে সবাইকে নিয়ে চলে গেল। মিশনগুলো কমপ্লিট করে কয়েকদিনের ভেতরে আবার ফিরে আসলো। দেখতে দেখতে কেটে গেল আরও 5টি বছর। মিন্টু তার কেবিনে বসে আছে। এমন সময় নাহিদ এসে বলতে লাগলো, স্যার, আমরা একটা ইনফরমেশন পেয়েছি, এই এলাকায় নাকি মেয়েদেরকে নিয়ে গিয়ে তারপর তাদের কিডনি এবং আরও অন্যান্য জিনিসপত্রগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। আবার এই জিনিসগুলো দেশের বাইরে ট্রান্সফার করা হয়, এরপর ভালো অর্থ তারা পায়। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি আমার কাজ এখানেই সফল করব। নাহিদ, তোমাকে আমার সাথে যেতে হবে, ছদ্মবেশে আমরা যাব। আর আমাদের গুপ্তচর তো আছে, তাদেরকে বলো যে যে কোনো ইনফরমেশন পেলে আমাদেরকে জানাতে। মিন্টু এসব নাহিদকে উদ্দেশ্য করে বলতেছে। বেশ কিছুক্ষণ এসব বলার পর মিন্টু চলে আসলো ওইখান থেকে বাইরে। সবার সাথে আলোচনা করে রওনা দিয়ে দিল নাহিদকে নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে। মিন্টু 2টা বাসের টিকিট কেটে বাসে বসে পড়ল। চোখ 2টা বন্ধ করতেই তার বাবার সেই নিথর দেহটা তার চোখের সামনে ভেসে উঠল। মিন্টু মনে মনে বলতে লাগলো, আমার বাবার নিথর দেহ আমি নিজের চোখে দেখেছি, তোকে আমি ছাড়বো না। আমি আসতেছি, খুব শীঘ্রই আসতেছি, রেডি থাকিস তোর সব কিছু নিয়ে। স্যার, আপনি বিড়বিড় করে এসব কি বলতেছেন? আর কাকে বলতেছেন যে আপনি আসছেন? তোমাকে আমি এই মিশনটা কমপ্লিট হলে সব কিছু খুলে বলবো। এখন এইসব কিছু খুলে বলার টাইম নেই। তুমি ওইখানে গেলে সব কিছু জানতে পারবে, তবে ছদ্মবেশে যেতে হবে। আমাদের ওইখানে তোমার পরিচিত কেউ আছে নাকি? পরিচিত কেউ নেই, তবে ফেসবুকে একটা ফ্রেন্ড ছিল, তার সাথে কথা বলে দেখি সে কি বলে। এই বলে নাহিদ তার ওই ফেসবুকের বন্ধুকে মেসেজ দিল। বেশ কিছুক্ষণ পর রিপ্লাই আসলো। রিপ্লাই দেখে নাহিদ খুশি হয়েছে, কারণ তাদের জায়গার ব্যবস্থা হয়ে গেছে। প্রায় 6 ঘন্টা পর চলে আসলো সেই জায়গায়। মিন্টু গাড়ি থেকে নামতেই দেখতে পেল জায়গাগুলো তার আগের মতো নেই, কারণ 12 বছর আগে মিন্টু এই জায়গা ত্যাগ করেছে। আর এখন এই জায়গায় বাস কাউন্টার আর অন্যান্য অনেক জিনিস হয়েছে। দুজন এক সাইডে দাঁড়িয়ে আছে। এমন সময় নাহিদের সেই বন্ধু আসলো। কথাবার্তা বলে দুজনকে নিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরের দিকে যাচ্ছে। মিন্টু ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি উত্তর দিও তো। হ্যাঁ বলেন, কি কথা জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিব। এই গ্রামে হান্নান নামের একটা ছেলে আছে, আর উসমান নামের একজন চেয়ারম্যান আছে। এখনও কি ওই চেয়ারম্যান গ্রামে আছে নাকি পরিবর্তন হয়েছে? ওসমান চেয়ারম্যান এখন পরিবর্তন হয় নাই, উনি তো এই এলাকার অনেক উন্নতি করেছে, সবাইকে সাহায্য করে, সবাই তো এখন তাকে মানবতার ফেরিওয়ালা বলে। কিন্তু উনি এত অর্থ সম্পদ কীভাবে পেল আমরা এইসবই চিন্তা করি। প্রত্যেক দিন দেশের বাইরে থেকে বিভিন্ন বিদেশি লোক আসে আমাদের এই গ্রামে, এটার জন্য আরও উন্নত হয়েছে গ্রামটা। কিন্তু আমাদের গ্রামে তো এত কিছু নেই, শুধু ওই বিদেশি লোকেরা চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু আপনি জানলেন কি করে আমাদের গ্রামে চেয়ারম্যানের নাম? তোমার বন্ধু বলেছে এই গ্রামে নাকি একজন খুব ভালো চেয়ারম্যান আছে।
আমরাও তার কাছে এসেছি। আমার কিছু টাকা লাগবে, ওই টাকা নেওয়ার জন্য এসেছি। আচ্ছা, উনি কি আমাদেরকে সাহায্য করবে? আমরা তো ঢাকায় থাকি। এটা শিওর দিয়ে বলতে পারি না, কারণ ওনার কাছে যে যায় সে ফিরে আসে না, তাকে সব কিছুই দিয়ে দেয়। আশা করি আপনারা গেলে তিনি মানা করবেন না, সব কিছু দিয়ে দিবে আপনাদেরকে। মিন্টু এবং নাহিদ টুকটাক কথা বলতে বলতে ছেলেটার সাথে চলে আসলো ছেলেটার বাসায়। ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে মিন্টু বের হয়ে পড়লো গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে। মিন্টু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু সে কোথায় যাচ্ছে এটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা বসে আছে চেয়ারে, আর একটা ছেলে পানি এগিয়ে দিতেছে। মহিলাটা ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হান্নান, তোর সাথে কি মিন্টুর আর কোনোদিন যোগাযোগ হয় নাই? নাকি সেই 12 বছর আগে এই গ্রাম থেকে চলে গেছে, এখনও তার অভিমান কাটেনি? নাকি সে তো শুধু আমার সাথেই ফোনে কথা বলে, এছাড়া তো আর কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারি না, তার সাথে দেখাও হয় না? আমি তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম আন্টি, কিন্তু পারি নাই। সে অনেকটা দূরে থাকে। এটার জন্য আরও কিছু করতে পারি না, না হলে তো তাকে খুঁজে বের করতে পারতাম। আচ্ছা, আপনি তাহলে থাকেন, আর যদি কিছু দরকার হয় তাহলে আমাকে ফোন দিয়েন, আমি বাজার থেকে নিয়ে আসবো। এই বলে হান্নান মিন্টুদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো বাজারে। অন্যদিকে মিন্টু আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করতেই মিন্টুর আম্মু বলতে লাগলো, কি তুমি, আর এখানে কি চাই? আমি এখানে কি চাই এটা না হয় পরে বলতেছি। আপনি একটু বাড়ির ভিতরে আসেন, আপনার সাথে জরুরি কিছু কথা আছে, আপনার ছেলের ব্যাপারে। আমি আপনার ছেলের কাছ থেকে এসেছি। মিন্টু তার আম্মুকে ধরে ধরে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। মিন্টু তার আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু, আমি ফিরে এসেছি 12 বছর পর। আমি তোমার কাছে আবারও ফিরে এসেছি। তুমি কাউকে বলবে না আমি যে ফিরে এসেছি এখানে। আমি একটা কাজে এসেছি এখানে, এখন থেকে এখানেই থাকবো। ওই চেয়ারম্যানের পতন ঘটিয়ে এরপর আমি আমাদের এই বাড়িতে প্রবেশ করব। তুমি কিন্তু কাউকে কিছু বলবে না। ঠিক আছে বাবা, আমি কাউকে কিছু বলবো না। আজকে প্রায় 12 বছর পর তোকে আমি দেখলাম, আমার কথা কি একটুও মনে পড়ে নাই তোর? মনে তো পড়ছিল, মনে পড়লে তো আর হবে না, কাজ তো করতে হবে। আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি সিবিআই অফিসারের। আজকে আমাকে এখানে পাঠানো হয়েছে ওই চেয়ারম্যানের সকল রহস্য বের করার জন্য। আমি কাল থেকে কাজ শুরু করে দিব। তুমি কাউকে বলবে না কিন্তু আমার কথা, এমনকি হান্নানকেও বলবে না। আমি আমার কাজ সম্পূর্ণ করে এরপরে সবার সামনে হাজির হব। মিন্টু এসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলে তাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো আবারও ওই ছেলেটার বাসায়। তিনজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসলো চেয়ারম্যানের বাড়ির দিকে। চেয়ারম্যানের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে রইল মিন্টু, কারণ রাজপ্রাসাদের চাইতেও কোনো কম না এই বাড়িটা। বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কোথায় যাইতেছো? তোমাদের কে পাঠিয়েছে? চাচা, আমাদেরকে কেউ পাঠায় নাই, আমরা চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে এসেছি। তারা ঢাকা থেকে এসেছে, কি যেন দরকার আছে চেয়ারম্যান সাহেবের সাথে। আপনি আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। দারোয়ান তিনজনকে ভেতরে ঢুকতে দিল। তিনজন চলে আসলো বাড়ির মেন গেটের সামনে। আরও দুইজন অফিসার তিনজনকে চেক করে বাড়ির ভিতরে ঢুকতে দিল। তিনজন বসে আছে সোফায়। এমন সময় চেয়ারম্যান সাহেব ওপর থেকে নিচে নামলো। তিনজনকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কে তোমরা আর এখানে কিসের জন্য এসেছো? তোমাদেরকে তো আগে কখনো এই এলাকায় দেখি নাই। আর তোমাকে তো আমি চিনি, মেহেদি। তুমি তো আমাদের এই এলাকার। ওরা কারা? তোমার সাথে এসেছে নাকি? হ্যাঁ চেয়ারম্যান আঙ্কেল, ওরা আমার সাথে এসেছে, ঢাকা থেকে এসেছে। আমি তাদেরকে আপনার ব্যাপারে সব কিছুই বলেছিলাম। আপনি তো মানবতা ফেরিওয়ালা, সবাইকে সাহায্য করেন। ওরা আপনার কাছ থেকে একটা সাহায্য নিতে এসেছে। আপনি তাদের সাথে কথা বলেন, আমি বাইরে আছি। আচ্ছা যাও তুমি বাইরে, আমি ওদের সাথে কথা বলছি, দেখি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি। ছেলেটা চলে গেল বাইরে। এদিকে মিন্টু বসে আছে।
বেশ কিছুক্ষণ বসে থাকার পর চেয়ারম্যান সাহেব বলতে লাগলো, তোমরা এখানে কেন এসেছো আর আমার কাছে কিসের সাহায্যের জন্য এসেছো একটু খুলে বলো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। স্যার, আমরা একটা এনজিওতে চাকরি করি। ওই এনজিওটা বন্ধ হয়ে যাইতেছে। ঢাকায় তেমন বেশি আর চাকরিও নেই। প্রায় দীর্ঘ 4 মাস ধরে ঘোরাঘুরি করতেছি চাকরির জন্য, কোনো চাকরি পাই নাই আমরা। ওই যে মেহেদি নামের ছেলেটার সাথে আমাদের ফেসবুকে পরিচয়, সে আমাদেরকে বলেছে আপনি নাকি সবাইকে সাহায্য করেন। আমাদেরকে কয়েক লক্ষ টাকা দিলে আমরা একটা বিজনেস দিতাম, যাতে আমরা কাজ করি, কিছু অর্থ পাই, পরে আপনার টাকা পরিশোধ করে দিতাম যদি আমাদেরকে সাহায্য করতেন। দেখো, আমি গ্রামের সামান্য মাত্র একজন চেয়ারম্যান, তবে তোমরা যেহেতু বিজনেস করতে চাচ্ছ আমি টাকা দিতে পারি। একটা শর্ত আছে, তোমরা তোমাদের বিজনেসের যতটুকু কাজ করবে, ধরো পুরো মাসে তুমি কাজ করে গ্রামে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করেছো, ওখান থেকে ওই দোকান ভাড়া দিয়ে বাকি যেই টাকা থাকবে মাত্র 50% তুমি রাখবে আর বাকি 50 আমাকে দিবে। যদি দিতে পারো তাহলে আমি তোমাদেরকে টাকা দিতে রাজি আছি। স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে যদি আমি 50% টাকা দিয়ে দিই, তাহলে আমরা চলাচল করব কি করে? আমরা খাবই বা কী করে? আর অন্যান্য খরচেই করব কি? আমি এত কিছু জানি না, তোমরা যদি এটা দিতে পারো তাহলে আমাকে এখন জানাও, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিতেছি। কত টাকা লাগবে তোমরা শুধু বলো। মিন্টু চুপচাপ বসে আছে। নাহিদকে ইশারা করতে নাহিদ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আমাদের কি কিছুক্ষণ সময় দিন, আমরা দুজন পরামর্শ করে এরপর আপনাকে জানাচ্ছি আমরা কি করতে পারি। মিন্টু আর নাহিদ চলে আসলো বাইরে। দুইজন কথাবার্তা বলতে লাগলো। এদিকে চেয়ারম্যান তার রুমে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দুজনের দিকে লক্ষ্য করতেছে। কি কি কথা বলতেছে উপর থেকে তো আর শুনতে পাচ্ছে না, শুধু কথা বলার ধরনটুকু দেখতেছে। বেশ কিছুক্ষণ কথা বলে আবারও চলে আসলো ভিতরে। এদিকে চেয়ারম্যান তাড়াতাড়ি করে নিচে এসে সোফায় বসে পড়ল। মিন্টু চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি 40% নেন, তাহলে আমাদের কাছে অল্প কিছু পরিমাণ টাকা থাকবে। আমরা তো সামান্য একটু লাভের আশায় আপনার কাছে এসেছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তোমরা আমাকে 40 দিবে আর কতদিন পর টাকা ফেরত দিবে এটা একটু জানাইও। আর কত টাকা লাগবে? আপাতত 25 লক্ষ টাকা লাগবে। আর 25 লক্ষ টাকা যদি ভালো ইনকাম করতে পারি, তাহলে তো আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনাকে দিয়ে দিব। আপনি এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা, বিশ্বাস করলাম, তবে আমাকে কিছু প্রুফ দিতে হবে যে তোমরা কাজটা করবে। আর তোমাদের তো আমি আগে কখনো দেখি নাই বা চিনিও না। তোমরা যদি আমার টাকা নিয়ে পালিয়ে যাও তাহলে তখন আমি কার কাছে যাব? আমাদের ছবি তুলে রেখে দেন, আর এই নেন আমাদের আইডি কার্ড। ছবি তুলে রাখেন। এই এলাকায় গিয়ে আমাদেরকে খোঁজ করলে আশা করি পেয়ে যাবেন। চেয়ারম্যান আইডি কার্ডের ছবি এবং তাদের দুজনের ছবি রেখে টাকাগুলো দিয়ে দিল। দুজন টাকাগুলো নিয়ে চলে আসলো বাইরে। মিন্টু বাড়ির বাইরে এসে নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাহিদ, তুমি এই টাকাগুলো এক জায়গায় ভালোভাবে রেখে দাও। 1 টাকাও আমরা খরচ করব না। আমার এক বন্ধুর দোকান আছে, সেই দোকানটাকে দেখিয়ে দিও, এবং কীভাবে আর কি প্ল্যান করতে হবে এটাও তোমাকে আমি বলে দিতেছি। তুমি এই কাজগুলো করো। মিন্টু নাহিদকে সবকিছু বুঝিয়ে দিল। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর নাহিদ মিন্টুর কথা মতো কাজ করতে লাগলো। এদিকে মিন্টু রাতের বেলা চলে আসলো ওই চেয়ারম্যানের বাড়ির সামনে। এসে দেখে কয়েকজন বিদেশি লোক চেয়ারম্যানের বাড়ির ভিতরে ঢুকছে। এটা দেখে মিন্টু মুখে একটা মাস্ক লাগিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সবার সাথে ছদ্মবেশ ধারণ করে বসে আছে। এমন সময় চেয়ারম্যানের সাথে তার মেয়ে আসলো নিচে। মিন্টু চেয়ারম্যানের মেয়েকে দেখে মনে মনে বলতে লাগলো, আরে, এটা তো মায়া। তাকে তো ওই সময় দেখি নাই, অনেকটা বড় হয়ে গেছে। আর সেও কি তার আব্বুর সাথে এসব কাজ করে নাকি? দেখি তাদের কথাবার্তা শুনে, তাহলে তো বুঝতে পারবো সে কি কাজ করে। মিন্টু চুপচাপ তাদের সাথে বসে রইল। এদিকে চেয়ারম্যান তার মেয়েকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, তোকে যা যা বলার জন্য বলেছিলাম তুই তাদেরকে ইংরেজিতে বলে থাক।
তুই তো জানিস আমি ইংরেজি কম পারি, তেমন বেশি উচ্চারণ করতে পারি না, আর বাংলাতেও বললে তারা বুঝবে না। আব্বু, এত বছর হয়ে গেছে, তোমার কি টাকা হয় না নাকি? এত টাকা রোজগার করেছো, তারপরেও তোমার টাকা হয় না? দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকার দরকার, তাই আমি টাকা উপার্জন করতেছি। কিভাবে টাকা উপার্জন করব এটা তো তোর জানার দরকার নেই। তোকে যেই কাজ দিয়েছি তুই সেই কাজ কর। এত বেশি মাথা ঘামাচ্ছিস কেন তুই? একদিন দেখবে এই কাজ আর থাকবে না তোমার, তোমাকে জেলে যেতে হবে। আমার কথাটা মিলিয়ে নিও তুমি, একদিন তোমাকে যেতে হবে, এই বলে দিলাম। মায়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর তাদের সাথে ইংরেজিতে কথা বলতে লাগলো। এদিকে মিন্টু সব কিছুই শুনে ফেলেছে, কারণ সে তো বাংলা জানে এবং ইংরেজিতেও কি বলেছে সব কিছুই শুনেছে। বেশ কিছুক্ষণ এসব কিছু শোনার পর মিন্টু তাদের সাথে উঠে ওইখান থেকে চলে আসলো বাইরে। দেখতে দেখতে রাত কেটে সকাল হলো। পরের দিন থেকে মিন্টু তার কাজে লেগে পড়ল। মায়া সকালবেলা কলেজে যাচ্ছে। এমন সময় মিন্টু মায়ের সামনে এসে দাঁড়ালো। মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস মায়া, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আপনি একটু আমার সাথে আসতে পারবেন? কে আপনি? আপনাকে তো চিনলাম না, আর আগে তো কখনো আপনাকে এই এলাকায় দেখি নাই। আমি তো প্রত্যেক দিন বিকালবেলায় পুরো এলাকা ঘোরাঘুরি করি, আপনাকে তো কারোর বাড়িতে কখনো দেখি নাই। আমাকে দেখতে পাবেন নাই, এটার অন্য একটা কারণ আছে। আপনি আমার সাথে একটু আসেন, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। কথাগুলো আপনার শোনা দরকার। আপনি যদি কথাগুলো শুনেন তাহলে আপনার জন্য ভালো হবে, আর যদি না শুনেন তাহলে আপনার জন্য খারাপ হতে পারে। কোথায় যেতে হবে বলেন? সামনে একটা কফি শপ আছে, আমি আসার সময় দেখে এসেছি ওই কফি শপে আপনি যেতে থাকেন। আমি 2 থেকে 3 মিনিট পর আসতেছি, একসাথে দেখলে সমস্যা হবে। মায়া মিন্টুর কথা মতো ওইখান থেকে চলে আসলো সেই কফি শপে। এদিকে মিন্টু 5 মিনিট পর মায়ার সামনে গিয়ে বসলো। মুখের মাস্ক সরাতেই মায়া বলতে লাগলো, আপনি তো গতকালকে সকালে আমাদের বাসায় গিয়েছিলেন, কি যেন একটা বিজনেস করেন, আব্বুর সাথে কথা বলেছেন তাই না? আব্বু আমাকে সব কিছু বলেছে, কিন্তু আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনাকে এখানে নিয়ে এসেছি অন্য একটা কারণে। এটার কারণটা আপনাকে বলবো, তবে আপনি কোনো আবার রিয়াক্ট করতে পারবেন না। আপনি এটা নিশ্চয়ই জানেন যে আপনার বাবা বাজে কাজ করতেছে, আপনি বারণ করার পরেও। কে বলেছে আমার আব্বু বাজে কাজ করতেছে? আর কি বাজে কাজ করতেছে আমাকে একটু বলেন তো। আপনি আমার আব্বু সম্পর্কে না জেনে শুনে এইসব বাজে মন্তব্য করতে পারেন না। কালকে আপনি টাকা নিয়েছেন, আর আজকে আপনি আমার আব্বু নামে বাজে মন্তব্য করতেছেন, এটা কিন্তু একদম ঠিক না। তাহলে এই দেখেন, আমি আপনার আব্বুর ব্যাপারে বাজে মন্তব্য করতেছি কেন আর টাকা কিসের জন্য নিয়েছি এটাও আপনাকে কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে দিতেছি। আগে আপনি পুরো ভিডিওটা দেখেন, এরপরে আপনার সাথে বাকি কথা বলতেছি। ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না কেন এসব বলতেছি। মায়া পুরো ভিডিওটা দেখার পর থমকে গেল। কি বলবে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে মিন্টু মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি হচ্ছে একজন সিবিআই অফিসার মিন্টু। আপনার আব্বুকে ধরার জন্য ওপর মহল থেকে আদেশ করা হয়েছে। আমরা আপনার আব্বুর ব্যাপারে আরও অনেক ইনফরমেশন জোগাড় করেছি। আপনি আমাদেরকে সাহায্য করলে আমরা আপনার আব্বুকে ধরতে পারবো। আপনি কি আমাদেরকে সাহায্য করবেন নাকি আপনি আপনার আব্বুকে সাহায্য করবেন? আমি আপনাকে সাহায্য করতে পারি, যেহেতু আমার আব্বু এইরকম বড় অপরাধের সাথে জড়িত, তাহলে আমি এখানে কেন আমার আব্বুকে সাহায্য করব? তবে আমার একটাই কথা, আদালতকে বলবেন যাতে আমার আব্বুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, ফাঁসির দড়িতে যাতে ঝোলানো না হয়। দেখেন, এটা তো আর আমি বলতে পারি না, কারণ একমাত্র আদালত কি করে এটা তারা ছাড়া আর কেউ জানে না। যদি অপরাধ প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে তারা অবশ্যই মৃত্যুদণ্ড দিবে, এছাড়া এখানে আর কোনো উপায় নেই। তবে আপনার আব্বু গত 12 থেকে 13 বছর ধরে এরকম কাজ করতেছে। এখন আপনি হয়তো জানেন না, তবে অন্য কেউ জানে, আবার অন্য কেউ না জানলে আপনি জানেন। কথাটা হচ্ছে এরকম, আপনি তার মেয়ে হয়ে সব কিছু কাজ করে দিতেছেন। এমনকি গতকালকে আমি মিটিংয়ে বসেছিলাম, আপনি আপনার আব্বুর সাথে তর্ক করেছিলেন। আপনি এসব জানার পরেও
কেন আপনি আপনার আব্বুকে সাহায্য করলেন? দেখেন, আমি এসবের বিষয়ে কোনো কিছুই জানি না। আব্বু বলেছে যে এরকম এরকম বলতে, আমি এরকম এরকম বলে দিয়েছি। তবে এটা কিসের জন্য বলেছে আমি সত্যিই জানি না। আমি যদি জানতাম এইরকম কাজ করে আব্বু, তাহলে কোনো দিন আব্বুকে সাহায্য করতাম না। এখন যা করেছেন তা করে ফেলেছেন। এখন যদি আমাদের কথা মতো চলেন তাহলে আপনি আপনার আব্বুর একটা ভালো সাজা দিতে পারবেন। আর যদি আমাদের ধরতে হয় আপনার আব্বুকে, তাহলে আমরা আদালতের কাছে যদি নিয়ে হাজির হয়, তাহলে আদালত আপনার আব্বুকে ফাঁসির রায়ের আদেশ জানাবে। মায়া চুপ হয়ে রইল, কি বলবে বুঝে উঠতে পারছে না। বুকের ভেতরে তার কেমন যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ মিন্টু চুপ থাকার পর মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের হাতে আরও 15 দিন সময় আছে। আমি এই 15 দিনের মধ্যে আপনার আব্বুর ব্যাপারে আরও কয়েকটা ইনফরমেশন বের করব। এমনকি বাইরের যত লোকেরা আপনার আব্বুর সাথে কাজ করে, সব লোকেদের স্টেটমেন্ট আমার প্রয়োজন। আপনি কি আপনার আব্বুর কাছ থেকে সব কিছু এনে দিতে পারবেন? হ্যাঁ, আমি এনে দিতে পারবো। তবে আপনার ফোন নাম্বারটা দেন। আমি আপনাকে যখন কল দিব আপনি সাথে সাথেই চলে আসবেন। তখন আমি আপনাকে সব কিছু দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন তাহলে আপনি কলেজে যান। আর আশা করি আপনি কাউকে বলবেন না কথাগুলো। বললে আপনার নিজের ক্ষতি, আমার কোনো ক্ষতি হবে না। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাজারে। এসে দেখে হান্নান বাজার করছে। এমন সময় মিন্টু হান্নানের কাঁধে হাত রাখলো। হান্নান পিছনে ফিরে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, কিছু বলবেন নাকি? আমাকে হঠাৎ আপনি আমার কাঁধে হাত দিলেন? আপনাকে তো আমি চিনলাম না। আমাকে আপনি চিনবেন না। আপনি বাজার সদাই করেছেন কার জন্য? মিন্টু আম্মুর জন্য নাকি আপনাদের পরিবারের জন্য? আমি তো মিন্টুর আম্মুর জন্য বাজার সদাই করতেছি, কিন্তু আপনি কে? আর আপনি জানলেন কি করে আমি মিন্টুর আম্মুর জন্য বাজার সদাই করতেছি? আপনাকে তো আগে কখনো দেখি নাই। আমাকে দেখেন নাই তো কি হয়েছে? এখন তো দেখতেছেন। এখন আমার কথা মনোযোগ সহকারে শুনেন। আপনি বাজার সদাই করে জাম গাছের নিচে এসে দেখা করবেন। আমি আপনার জন্য অপেক্ষা করতেছি ওইখানে। আর এই চিঠিটা রাখেন, জাম গাছের নিচে যাওয়ার সময় পড়তে পড়তে যাবেন। এই বলে মিন্টু চিঠিটা হান্নানের হাতে নিয়ে ওখান থেকে চলে আসলো জাম গাছের নিচে। এইদিকে হান্নান বাজার সদাই করে চিঠিটা পড়তে পড়তে জাম গাছের নিচে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, মিন্টু ভাই, তুই এত বছর পর ফিরে এসেছিস। আমি তোর অপেক্ষায় ছিলাম। চল, তোকে তোদের বাসায় নিয়ে যাই। তোর আব্বু তোকে দেখলে অনেক খুশি হবে। আমি গত পরশুদিন এই গ্রামে এসেছি। এসেই আম্মুর সাথে দেখা করেছি আর বলে দিয়েছি যে কাউকে না বলার জন্য আমি যে এসেছি। আর তুইও কাউকে বলবি না। আমি এখানে একটা মিশনে এসেছি। ওই চেয়ারম্যানের শাস্তি আমি দিয়েই ছাড়বো। সকল কাজ করতেছি। 15 দিনের মধ্যে চেয়ারম্যানকে ধরে ফেলবো। আচ্ছা, 15 দিনের মধ্যে যদি ধরতে পারিস তাহলে তো খুব ভালোই হবে। ওই চেয়ারম্যান প্রচুর খারাপ কাজ করতেছে। এমনকি এই গ্রামের 2 জন মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাদের সকল কিছু বিক্রি করে দিয়েছে প্রায় কয়েক বছর আগে। তারা মারা গেছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে। মিন্টু হান্নানের সাথে কথা বলতে বলতে ওইখান থেকে চলে আসলো। অন্যদিকে মায়া সোফায় বসে তার আব্বুর দিকে তাকিয়ে আছে। মায়ার আব্বু মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মাইয়া, আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখতেছিস? আজকে কি তুই আমাকে নতুন দেখতেছিস যে এভাবে তাকিয়ে আছিস? না আব্বু, আসলে কেমন যেন লাগতেছে আমার, তাই আর কি তোমার দিকে তাকিয়েছিলাম। আজকে কি বাড়ির বাইরে বের হবা না নাকি? হ্যাঁ, বাড়ির বাইরে বের হব। এখন তুই যাবি নাকি আজকে? না, আমি আজকে বাড়ির বাইরে যাব না। খুব ক্লান্ত লাগতেছে শরীরটা। আমি আমার রুমে গিয়ে ঘুমাই, তুমি যাও। চেয়ারম্যান বাড়ির বাইরে চলে যেতেই মায়া তার আব্বুর রুমে ঢুকে লকার থেকে সবগুলো ফাইল নিয়ে চলে আসলো তার রুমে। মিন্টুর নাম্বারে কল দিতেই মিন্টু বাড়ির পেছন দিকে এসে মায়াকে কল দিতেই মায়া ব্যালকনিতে দাঁড়িয়ে মিন্টুকে ফাইলগুলো দিয়ে দিল। মিন্টু তাড়াতাড়ি করে ফাইলগুলো নিয়ে ওইখান থেকে চলে আসলো ওই বাসায়। উপর মহলকে সকল তথ্য দিয়ে দিতেই উপর মহলের লোক বলতে লাগলো,
মিন্টু, তোমাকে খুবই ধন্যবাদ এতগুলো ফাইল আমাদেরকে দেওয়ার জন্য। তুমি চাইলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ওই চেয়ারম্যানকে ধরে নিয়ে আসতে পারো ঢাকায়। তোমাকে কাগজ পাঠিয়ে দিতেছি, তুমি কম্পিউটারে দোকান থেকে উঠিয়ে নেবে, প্রিন্ট করে পাঠিয়ে দিব আমি। মিন্টু উপর মহলের সাথে যোগাযোগ করে ওই কাগজটা উঠিয়ে নিয়ে চলে আসলো নাহিদের কাছে। নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাহিদ, এই নে কাগজ। উপর মহল থেকে জানানো হয়েছে যে আমরা চাইলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ওই চেয়ারম্যানকে ধরে নিতে পারি। এখন তুই কি চিন্তা ভাবনা করলি? 4 থেকে 5 দিনের মধ্যে ধরে নিয়ে যাবি? যেহেতু আমরা এই কাজের জন্য এখানে এসেছি, তাহলে আর বেশি সময় ব্যয় করে লাভ কি? চলো কালকে ধরে নিয়ে ঢাকায় চলে যাই। এই কাজ কমপ্লিট করলে আমরা আরও বেশি নতুন মিশনের দিকে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমারও চিন্তা ভাবনা সেই রকমই। কালকে সকাল 10টার দিকে আমরা ওই চেয়ারম্যানের বাড়িতে যাব। চেয়ারম্যানকে ধরে নিয়ে আসার সময় পুরো এলাকার মানুষজনকে সত্য ঘটনা জানিয়ে দিব। মিন্টু এসব কথাবার্তা বলতেছে দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু আর নাহিদ বসে বসে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর দুজন রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা মিন্টু আর নাহিদ চলে আসলো চেয়ারম্যানের বাসায়। চেয়ারম্যান সবাই বসে কফি খাচ্ছে। দুজনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন তো দেখি 2 দিনের মধ্যে আবার আমার সামনে হাজির হয়েছো। টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, তবে আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। এতদিন আমরা এখানে ছিলাম, আমরা আমাদের মিশন কমপ্লিট করতে পারছি। আজকে আপনাকে ধরে নিয়ে যাওয়ার আদেশ এসেছে, তাই আমরা আপনাকে ধরে নিয়ে যাব। এটার জন্য আপনার বাসায় এসেছি আমরা। মানে এসব কি বলতেছো? তোমরা তোমাদের কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। তোমরা আমাকে কোথায় ধরে নিয়ে যাবে? আর তোমরা কে, সত্যি করে বলো তো। আবু, তাদের বলা দরকার নেই, আমি তোমাকে বলতেছি ওরা কারা। ওরা হচ্ছে সিবিআই অফিসারের উপর মহল থেকে পাঠানো হয়েছে তাদেরকে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ছি আপু, তুমি এই রকম কাজ করতে পারো? আমি আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে কখনোই তোমাকে সাহায্য করতাম না। প্রত্যেক দিন এত এত মানুষের জীবন তুমি ধ্বংস করে দাও। আজকে তোমার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য ওরা এসেছে। চেয়ারম্যান সাহেব, আমাকে চিনতে পারছেন ভালোভাবে? আমার মুখের দিকে তাকিয়ে দেখেন তো, চিনতে পারেন কি না? আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই গ্রাম থেকে বের করে দিয়েছিলেন আজ থেকে প্রায় 12 বছর আগে। আজকে আমি একজন সিবিআই অফিসার হয়ে ফিরে এসেছি। মিন্টু, তুই? আরে আমি ফিরে এসেছি। আমি আপনাকে বলে গিয়েছিলাম আমি একদিন আসব। এই যে আপনার সামনে এখন এসে দাঁড়িয়েছি। এই বলে মিন্টু কোমর থেকে হ্যান্ডকাফটা বের করে চেয়ারম্যানের হাতে পরিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে চলে আসলো বাইরে। এলাকার রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। পুরো এলাকার মানুষ হাজির হয়েছে মিন্টুর সামনে। মিন্টু সবাইকে সব কথা খুলে বলতেই সবাই জুতো দিয়ে পিটাতে লাগলো চেয়ারম্যানকে। বেশ কিছুক্ষণ পিটানোর পর মিন্টু গাড়িতে উঠিয়ে চেয়ারম্যানকে নিয়ে চলে আসলো ঢাকায়। জেলের ভিতরে আটকে রেখেছে চেয়ারম্যানকে, কালকে আদালতে তোলা হবে। মিন্টু আর নাহিদ ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসলো তাদের অফিসে। কিছু কাজ করে আবারও তাদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টা মিন্টু আর নাহিদ চলে আসলো জেলের ভিতরে। চেয়ারম্যানকে নিয়ে আদালতের সামনে হাজির হলো। আদালতের কাছে সব কিছু দেওয়া হতেই আদালতের জজ সাহেব বলতে লাগলো, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে চেয়ারম্যান সাহেবকে আগামীকাল 12টায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হচ্ছে। এমনকি এত বছরে যত টাকা ইনকাম করেছে সকল টাকা সরকারের হাতে তুলে দেওয়ার জন্য আদেশ দেওয়া হচ্ছে। দিস ইজ ক্লোজ। আদালতের কাজ শেষ করে জজ সাহেব চলে গেল। এদিকে মিন্টু আর নাহিদ চেয়ারম্যানকে নিয়ে আবারও চলে আসলো জেলের ভিতরে। মায়া সকল কিছু জানতে পেরে কান্না করতে লাগলো। আর কান্না করে লাভ কি, এখন তো আর পুরো কিছুই সম্ভব হবে না। আদালতের আদেশ মানতেই হবে। পরের দিন চেয়ারম্যানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল প্রায় 1টি মাস। মায়া এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। মায়ার এই পরিবর্তনের কারণ হচ্ছে মিন্টু। কারণ মায়ার আব্বুকে মৃত্যুদণ্ড দেওয়ার পর মায়ার পাশে কেউ ছিল না।
একমাত্র মিন্টু দাঁড়িয়েছে। মায়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমার আব্বু তো অপরাধ করেছে, তার অপরাধের শাস্তি সে পেয়েছে। আমি তো অপরাধ করি নাই। আমার একটা রিকোয়েস্ট ছিল, তুমি কি এই রিকোয়েস্ট রাখতে পারবে? হ্যাঁ, রাখতে পারবো। কি রিকোয়েস্ট বলো? এই পৃথিবীতে এখন আর আমার আপন বলতে কেউ নেই। তুমি কি আমাকে বিয়ে করে তোমার জীবনসঙ্গী হিসেবে রেখে দিবে? আমি জানি আমারও অপরাধ ছিল, আমারও শাস্তি পাওয়ার দরকার ছিল, কিন্তু আমি এইসব জানতাম না। জানলে কখনোই করতাম না। এখন পুরোপুরি তোমার ওপরে ডিপেন্ড করবে আমার কি হবে আর কি না হবে। আমার আম্মু এবং এই এলাকার সবাই যদি মেনে নিতে পারে, তাহলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। আমি এই এলাকার মাইকে ঘোষণা করে দিতেছি, সবার উত্তর জানবো সবার কাছ থেকে। এরপরে তোমাকে আমি কি করব এটা জানাতে পারবো। মিন্টু এসব কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ পর মায়াকে নিয়ে চলে আসলো বড় বটগাছের নিচে। এলাকার মাইকে ঘোষণা করতে সবাই চলে আসলো সেই বটগাছের নিচে। সবাইকে উদ্দেশ্য করে কয়েকটা প্রশ্ন করতেই এলাকার লোকজন বলতে লাগলো, মিন্টু, তুমি মায়াকে বিয়ে করে নাও। মেয়েটা তোমার সাথে থাকবে, খুবই সুখী থাকবে। বিয়ে করে নাও, আমরা তোমাদের সাথে আছি। তাহলে আজকে আপনাদের সামনেই আমি বিয়ে করব। আপনারা কাজী ডেকে নিয়ে আসেন, এখানে সবার সামনে বিয়ে হবে। কয়েকজন মুরব্বী কাজে ডেকে নিয়ে আসলো। মিন্টুর আম্মু এবং এলাকার লোকজনের সামনে সাক্ষী রেখে মিন্টু বিয়ে করে ফেললো মায়াকে। এলাকার মানুষ একে অপরকে মিষ্টি খাওয়াতে লাগলো, কারণ আজকে তাদের এলাকার এত বছর পর হাসির মুখ ফুটে উঠেছে। মিন্টু মায়াকে এবং তার আম্মুকে নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই মায়া মিন্টুর আম্মুকে সালাম করলো। রাতে মায়া সকল রান্না শেষ করে টেবিলে খাবার রেখে তিনজন মিলে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া করতে করতে মিন্টুর আম্মু বলতে লাগলো, তোমরা সারা জীবন একসাথে থাকার চেষ্টা করবে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কল্পনাও করবে না। তোমাদের কাছে এতটুকুই আবেদন থাকবে আমার। একবার যেহেতু আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছি, তাহলে আমাকে কেউ আপনার ছেলের কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি আপনার ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো সারা জীবন। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। মায়া মিন্টুর আম্মুর সাথে কথাবার্তা বলে রাত 11টায় মিন্টুকে নিয়ে চলে আসলো রুমের ভিতরে। দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে তাদের নতুন জীবন শুরু করতে লাগলো। গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা খুবই উৎসাহিত হই গল্পগুলো আরও সুন্দর করে লেখার জন্য। আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। আর আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। আপনারা মিন্টু এবং মায়ের জন্য দোয়া করবেন, যাতে তাদের কোল আলোকিত করে ছেলে মেয়ে আসতে পারে। নমস্কার।